হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছে এবং সুস্থ রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে আমাদের যে এমসিকিউ ক্লাস সেটা হচ্ছে ক্লাস নাম্বার 8। এবং আমি তোমাদের আগের দিন দেখছিলাম তোমরা অনেকে বলছিলে যে একই সঙ্গে দুটো চ্যানেলের ক্লাস ওভারল্যাপ করছে, যার জন্যে আমার যে ক্লাসের টাইমিং সেটা একটু পিছানো হলো। এখন থেকে এই যে ক্লাসটা সেটা হচ্ছে 10 AM থেকে হবে, অর্থাৎ সকাল 10টা থেকে তোমরা এই ক্লাসটা পাবে। ঠিক আছে? তো সেই অনুযায়ী যে নতুন ক্লাস রুটিন যেমন ছিল স্যারেদের তেমনই আছে। ঠিক আছে? অর্থাৎ 9টায় ম্যাথ ক্লাস ছিল, সেই ম্যাথ ক্লাস 9টায় থাকছে। আর আমার যে ক্লাস সেটা এখন থেকে 10টায় হবে, সকাল 10টায়। সায়েন্স জিকে অর্থাৎ সায়েন্সের উপরে প্র্যাকটিস সেট সকাল 10টায় হবে। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসটা আমরা স্টার্ট করি। ওকে, আর সবাই জানো আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা যুক্ত হবে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি জলের ইলেকট্রোলাইসিসের সময় উৎপন্ন হয়? ইলেকট্রোলাইসিস মানে জলের যে তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোনটা তৈরি হয়? সরি, শুধুমাত্র অক্সিজেন, শুধুমাত্র হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন দুটোই, নাকি শুধুমাত্র জলীয় বাষ্প? জলের তড়িৎ বিশ্লেষণের সময় আমরা কোনটা পাই? প্রত্যেকে অ্যান্সার করবে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন। অর্থাৎ জল যখন আমরা ইলেকট্রোলাইসিস করি, জলের সংকেত কি? H2O। এটা যখন ভাঙে তখন আমাদের H2O ভেঙে তৈরি হয় কি? হাইড্রোজেন প্লাস অক্সিজেন। ঠিক আছে? এবং হাইড্রোজেন কোথায় তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয় আমাদের ক্যাথোডে। আর অক্সিজেন কোথায় তৈরি হয়? অক্সিজেন তৈরি হয় আমাদের অ্যানোডে। ঠিক আছে? তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে আমরা ক্যাথোডে যেটা পাই সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এবং অ্যানোডে আমরা যেটা পাই সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। ওকে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 2। কোন মৌলটির তেজস্ক্রিয়তা সব থেকে বেশি? কোন মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম সব থেকে বেশি? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, পোলোনিয়াম নাকি থোরিয়াম? কোন মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম সব থেকে বেশি? প্রত্যেকে অ্যান্সার করবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পোলোনিয়াম। মনে রাখবে, পোলোনিয়াম এর সংকেত হচ্ছে PO। পোলোনিয়াম এমন একটা মৌল যার তেজস্ক্রিয়তা পর্যায় সারণীতে সব থেকে বেশি হবে। ঠিক আছে? পোলোনিয়ামের এর তেজস্ক্রিয়তা পর্যায় সারণীতে সব থেকে বেশি হবে। বুঝতে পেরেছো? এর তেজস্ক্রিয়তা পর্যায় সারণীতে সব থেকে বেশি। মনে রাখবে, পোলোনিয়ামের মোস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, সব থেকে বেশি তেজস্ক্রিয়তা সম্পন্ন যে বস্তু, যে পরমাণু, সেটা হচ্ছে আমাদের পোলোনিয়াম পরমাণু। ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 3। কোন যৌগটি জলে দ্রবীভূত হলে pH এর পরিমাণ বৃদ্ধি পায়? কোন যৌগটি জলে দ্রবীভূত হলে pH এর পরিমাণ বৃদ্ধি পায়? pH মানে আমরা কি জানি? অ্যাসিড এবং ক্ষারের পরিমাপ। pH, ঠিক আছে, যখন >7 তখন সেটা হচ্ছে বেসিক, অর্থাৎ ক্ষারীয় দ্রবণ হবে। আর যখন pH এর ভ্যালু <7 হবে সেটা হচ্ছে
সেটা হচ্ছে অ্যাসিটিক হবে। সেটা হচ্ছে অ্যাসিটিক হবে, ঠিক আছে। তো জলে দ্রবীভূত হলে পিএইচ বৃদ্ধি পায়, তার মানে ক্ষার জাতীয় দ্রবণ, দেখো এখানে H2SO4, CH3COOH এবং CO2 এরা প্রত্যেকেই অ্যাসিডিক, অর্থাৎ এরা জলের, যেমন কার্বন ডাইঅক্সাইড যদি জলে দ্রবীভূত হয় কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড যেটা জলের পিএইচকে কমিয়ে দেয়। সালফিউরিক অ্যাসিড এটা নিজেই অ্যাসিড, জলে দ্রবীভূত হলে পিএইচ কমে যাবে। এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার, এটাও এক প্রকার অ্যাসিড, জলে যদি দ্রবীভূত হয় পিএইচ কমবে। NaOH হচ্ছে একমাত্র, এটা হচ্ছে ক্ষার, NaOH হচ্ছে একমাত্র ক্ষার, তাই এটা যদি জলে দ্রবীভূত হয় তাহলে পিএইচ এর পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যারা ক্ষার NaOH এরা সবসময় কি তৈরি করে, জলে OH মাইনাস আয়ন তৈরি করে ক্ষারেরা, ঠিক আছে। ফলে পিএইচ এর পরিমাণ বৃদ্ধি করবে এবং এটা ক্ষারীয় দ্রবণ তৈরি হবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সহজ প্রশ্ন ছিল, এটা ছিল কোশ্চেন নাম্বার 3। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 4। কোনটি কার্বনের একটি আইসোটোপ নয়? কার্বনের আইসোটোপ নয় কোনটি? C12, C13, C14, C15। কার্বনের আইসোটোপ নয় কোনটি? C12, C13, C14, C15। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে C15। বাকি যে তিনটে, এই তিনটে প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে। বিশেষ করে আমরা একটা বিখ্যাত আইসোটোপের নাম জানি C14, এটাকে বলা হয় রেডিও কার্বন। কেন রেডিও কার্বন বলা হয়? কারণ এর সাহায্যে আমরা তেজস্ক্রিয়তার, এর যে তেজস্ক্রিয় ধর্ম রেডিও অ্যাক্টিভ, এটা তেজস্ক্রিয়, এর সাহায্যে আমরা পুরানো জিনিসের বয়স নির্ণয় করতে পারি, তাই না। পুরাতন যে সমস্ত জিনিসপত্র বা জীবাশ্ম ফসিলস, এদের বয়স আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো মনে রাখবে C15 যেটা, এটা প্রকৃতিতে পাওয়া যায় না, বাকিগুলো পাওয়া যায়, ঠিক আছে। C14টা যেখানে তেজস্ক্রিয়। ওকে, কোশ্চেন নাম্বার 4। চলো আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 5। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? তড়িৎ চুম্বকীয় বর্ণালীগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি নাকি মাইক্রোওয়েভ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? এক্স, গামা, অতিবেগুনি নাকি মাইক্রোওয়েভ? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে গামা রশ্মি। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমরা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গকে সাজাই তাহলে আমরা অনেকটা লিস্ট এরকম পাবো। প্রথম হচ্ছে গামা, তার থেকে বড় হচ্ছে এক্স রে, তার থেকে বড় হচ্ছে ইউভি অতিবেগুনি, তার থেকে বড় হচ্ছে দৃশ্যমান, তার থেকে বড় হচ্ছে আইআর ইনফ্রারেড, তার থেকে বড় হচ্ছে মাইক্রো, এবং তার থেকে বড় হচ্ছে রেডিও। অর্থাৎ যদি আমাদের বলে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এবং যে যত কম তার শক্তি তত বেশি। আর সর্বাধিক যদি বলে সব থেকে বড়, তাহলে যেমনটা তোমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছ, সব থেকে বড় মানে হচ্ছে রেডিও ওয়েভ, এবং শক্তি সব থেকে কম। অপরদিকে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট, আবার শক্তি হচ্ছে সব থেকে বেশি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 5 ছিল, এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 6। গ্লুকোজের জারণের সময় কত এটিপি উৎপন্ন হয়? কত অণু? ঠিক আছে,
কত অণু বা কতটি এটিপি তৈরি হয়? একটি গ্লুকোজ অণুর জারণের ফলে কত অণু এটিপি তৈরি হয়? একটি গ্লুকোজ অণু জারণের ফলে কত অণু এটিপি তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে 36। এক অণু গ্লুকোজের জারণের ফলে 36 বা 36 অণু এটিপি তৈরি হয়। এটিপির পুরো কথা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটি আমাদের কোষের শ্বসনের ফলে তৈরি হয়, ঠিক আছে, এবং এটি আমাদের শরীরে শক্তি সাপ্লাই দেয়, আমাদের বিভিন্ন কোষ বিভিন্ন জায়গায় শক্তি সাপ্লাই দেয়। তাহলে এক অণু গ্লুকোজের জারণের ফলে আমরা দেখতে পাই যে 36 অর্থাৎ 36 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে। 6। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, নিচের কোন যৌগটি বায়ুতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষয়িষ্ণু পাথর তৈরি করে? ঠিক আছে, কোন যৌগটি বায়ুতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষয়িষ্ণু পাথর তৈরি করে? সাধারণত আমরা জানি, আচ্ছা তোমরা আগে অ্যান্সার করো এটা। সাধারণত আমরা কি জানি, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বলি চুনা পাথর, তাই না? তো এই চুনা পাথর যখন কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন সেটা ক্ষয়িষ্ণু হয়ে যায়, ঠিক আছে। তো ক্যালসিয়াম কার্বনেট সাধারণত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্ষয়িষ্ণু পাথর তৈরি করে, যা মার্বেল বা চুনা পাথরের মতো পদার্থে পাওয়া যায়, ঠিক আছে, ক্ষয়িষ্ণু পাথর তৈরি করে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, কোন ভিটামিন মানুষের দেহে সহজে জমা হয় না? কোন ভিটামিন মানুষের দেহে সহজে জমা হয় না? ভিটামিন এ, বি, সি, এই এ, সি, ডি নাকি ই? কোন ভিটামিন মানুষের দেহে সহজে জমা হয় না? কোনটা হবে আমাদের সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো অনেক যেহেতু এটা জলে দ্রবণীয় ভিটামিন, তো অনেক সময় কি হয়, আমাদের শরীরে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে এই ভিটামিন শরীরে দেহের বাইরে বেরিয়ে যায়, আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়, এই কারণে এটা সহজে জমা হয় না। তো ভিটামিন সি একটা জলীয় দ্রবণীয় ভিটামিন, যা মানব শরীরে জমা হয় না এবং প্রতিদিনের খাদ্য থেকে গ্রহণ করা প্রয়োজন। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। যেহেতু জলে দ্রবণীয় ভিটামিন, তাই অনেক সময় আমাদের শরীরের যে জলীয় পদার্থ তার সঙ্গে দ্রবীভূত হয়ে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে। এই কারণে রোজ রোজ আমাদের গ্রহণ করা উচিত খাদ্যের সঙ্গে। ওকে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, ভিটামিন সি মানুষের শরীরে সহজে জমা হয় না। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 9। বস্তুর ভর না বদলালেও ওজন কিভাবে পরিবর্তন হয়? একটা বস্তুর ভর যদি না বদলায়, তাহলে ওজন কিভাবে পরিবর্তন হবে?
তো আমরা কি জানি, ভর সব সময় ধ্রুবক থাকে, আর ওজন ওজন পরিবর্তন হতে পারে, কারণ ওজন মানে হচ্ছে ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর যদি নাও বদলায়, জি অভিকর্ষজ ত্বরণ যদি বদলায়, তাহলেও কিন্তু বস্তুর ওজন পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে অভিকর্ষজ ত্বরণের জন্য অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে তার উপর কার্যকরী অভিকর্ষীয় ত্বরণের উপরে ওজন নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষীয় ত্বরণের মান পরিবর্তন হয়, ফলে ওজন পরিবর্তন হতে পারে, যদিও ভর অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই যে জি অভিকর্ষজ ত্বরণ, এর সাধারণ ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই যে জি এর ভ্যালুটা, এটা সব সময় সব জায়গায় সমান থাকে না। পৃথিবীর বিভিন্ন স্থানে এই জি এর ভ্যালুটা কিন্তু পরিবর্তন হয়। আর জি এর ভ্যালু যেহেতু পরিবর্তন হয়, তাই ওজনের মধ্যে যেহেতু জি রয়েছে, তাই আমাদের ওজনও কিন্তু পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, একটা বস্তুর ভর হচ্ছে আমাদের 10 কিলোগ্রাম এবং অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ওই স্থানের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর ওজন কত হবে? ওজন হয়ে যাবে 10 10 কে 100 নিউটন। আবার কোনো স্থানে যদি জি এর ভ্যালুটা পরিবর্তন হয়ে এরকম হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওখানে ওজন কত হবে? ভর তো 10 কেজি কনস্ট্যান্ট, ভর তো পরিবর্তন হবে না। তাহলে 10 ইন্টু 9.8, তার মানে এটা হবে তোমার 98 নিউটন। 98 নিউটন। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি আমাদের কোশ্চেন নাম্বার 10। কোন জৈব যৌগটি প্রোটিন গঠনের উপাদান? কোন জৈব যৌগটি প্রোটিন গঠনের উপাদান? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কিন্তু প্রোটিন তৈরি করে, মাথায় রাখবে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গঠন উপাদান হিসেবে কাজ করে। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে পেপটাইড বন্ধন তৈরি করে এবং প্রোটিনের কাঠামো তৈরি করে। অ্যাকচুয়ালি আমরা কেমিস্ট্রিতে পড়েছি প্রোটিন হচ্ছে এক ধরনের পলিমার। প্রোটিন হচ্ছে এক ধরনের পলিমার। পলিমার মানে কি? পলিমার মানে হচ্ছে বড় অণু, মানে অনেকগুলো ছোট 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 অণু যদি একসঙ্গে যুক্ত হয়ে বড় অণু তৈরি করে, তাকে বলা হচ্ছে পলিমার। তাহলে প্রোটিন হচ্ছে এক ধরনের পলিমার। এই পলিমারগুলো কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি মোনোমার। অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি বলি? মোনোমার, অর্থাৎ ছোট অণু। পলিমার মানে বড় অণু। তাহলে অনেকগুলো মোনোমার একসঙ্গে যুক্ত হয়। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড, 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 এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে যুক্ত হয়। এরা একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, একটা সমযোজী বন্ধন। এই বন্ধনের নাম কি? এই বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ধন। মনে রাখবে, এই পেপটাইড বন্ধন, এইগুলো হচ্ছে পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে একটা বড় প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 10। এবার আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 11। এখানে যে মৌলগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে কার তেজস্ক্রিয়তা সব থেকে কম? যে মৌলগুলো এখানে দেওয়া রয়েছে এদের মধ্যে কার তেজস্ক্রিয়তা সব থেকে কম? থোরিয়াম, কার্বন, ইউরেনিয়াম, হাইড্রোজেন। কোন মৌলের তেজস্ক্রিয়তা সব থেকে কম? থোরিয়াম, কার্বন, ইউরেনিয়াম, হাইড্রোজেন।
সাধারণত মনে রাখবে যে মৌলগুলো পর্যায় সারণীর ওপরের দিকে অবস্থিত তাদের তেজস্ক্রিয়তা কম হয়, আর যে মৌলগুলো তলার দিকে অবস্থিত তাদের তেজস্ক্রিয়তা বেশি হয়। তো সাধারণ হাইড্রোজেন একদম ওপরে অবস্থিত, তাই এর তেজস্ক্রিয়তা সব থেকে কম। ঠিক আছে, বরং এটা কোনো তেজস্ক্রিয়তা ধর্ম খুব একটা নেই বললেই চলে, বরং কার্বন 14, থোরিয়াম এবং ইউরেনিয়াম এরা সব থেকে বেশি তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। আর সব থেকে পর্যায় সারণীতে বেশি তেজস্ক্রিয় মৌল কোনটি, সেটা হচ্ছে মনে রাখবে পোলোনিয়াম, একটু আগে যেটা আমরা পড়লাম। ওকে, মনে থাকবে। আচ্ছা, বর্তমানে TWS অ্যাপে কি কি ক্লাস চলছে, অর্থাৎ কি কি ব্যাচ রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই ব্যাচগুলো বর্তমানে চলছে। এগুলোর মধ্যে আছে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ যে ফাউন্ডেশন ব্যাচে সায়েন্সের, আমি সায়েন্সের জন্য বলছি বা প্রত্যেকটা সাবজেক্টেরই যে পড়াশোনা মৌলিক বিষয় সেগুলো আগে তোমাদের শেখানো হয়। ঠিক আছে, যেমন সায়েন্সের ক্ষেত্রে যদি বলি যে প্রত্যেকটা চ্যাপ্টার বিজ্ঞানের পরমাণুর গঠন বলো, হ্যাঁ, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, তারপরে কোষ বিভাজন, সমস্ত চ্যাপ্টার একদম ধরে ধরে এখানে পড়ানো হয় এবং তারপরে প্র্যাকটিস করানো হয়, যেমনটা তোমরা এখানে প্র্যাকটিস করছো। ঠিক আছে, ওখানে চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করানো হয়। তো সেগুলো তোমরা দেখো, যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাজে লাগবে তাহলে তোমরা নিতে পারো। ওকে, তাহলে আমরা চলছিলাম 11 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 12। চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে হিস্টেরেসিস লুপ কি নির্দেশ করে? চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে হিস্টেরেসিস লুপ কি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্রের শক্তি, একটি পদার্থের চৌম্বক শক্তি ধরে রাখার ক্ষমতা, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, নাকি বিদ্যুৎ পরিবহন ক্ষমতা? হিস্টেরেসিস লুপ কি নির্দেশ করে? প্রত্যেক অ্যান্সার করবে। হিস্টেরেসিস লুপ মানে হচ্ছে এমন একটা ধর্ম যেটা নির্দেশ করে একটা পদার্থ কত সহজে চুম্বকে পরিণত হয় এবং কত সহজে তাকে তার চুম্বক ধর্ম নষ্ট করা যায়। অর্থাৎ একটা পদার্থ কতটা চুম্বক ধর্ম, অর্থাৎ চৌম্বক শক্তি নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে, কত সহজে তার চুম্বক ধর্ম সে ধারণ করে রাখতে পারে, সেটাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস লুপ। অর্থাৎ তোমরা দেখেছো যে একটা পদার্থকে আমরা যখন চুম্বকে পরিণত করি, আবার যদি আমরা সরিয়ে নিই তাহলে পদার্থটা সাথে সাথে কিন্তু সাধারণ পদার্থের মতো হয়ে যায় না, কিছুক্ষণের জন্য তার মধ্যে চৌম্বক ধর্ম বজায় থাকে। এটাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এটা অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে হিস্টেরেসিস লুপ, এটা মনে রাখবে, হিস্টেরেসিস লুপ কি নির্দেশ করে? যে চুম্বকীয় পদার্থের চুম্বক শক্তি ধরে রাখার ক্ষমতা। ঠিক আছে, একটা চৌম্বকীয় পদার্থ কতটা চুম্বক শক্তি ধরে রাখতে পারবে তার ক্ষমতাকে বলা হচ্ছে হিস্টেরেসিস লুপ। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসছি 12 নম্বর থেকে 13 নম্বর কোশ্চেন। কোন প্রোটিন আমাদের শরীরে অক্সিজেন বহন করে? আমাদের শরীরে কোন প্রোটিন অক্সিজেন বহন করে? বলো, কোন প্রোটিন আমাদের দেহে, আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে? এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার মধ্যে। ঠিক আছে, আমাদের যে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, তার মধ্যে থাকে হিমোগ্লোবিন নামক এক প্রকার প্রোটিন। ঠিক আছে, এর মধ্যে আছে 4টি হিম গ্রুপ যা অক্সিজেনের সাথে আবদ্ধ হতে সক্ষম, অর্থাৎ অক্সিজেনকে তাদের সঙ্গে যুক্ত করে বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। ঠিক আছে,
হিমোগ্লোবিনের মধ্যে যে ধাতু থাকে সেই ধাতুটার নাম কি? সেই ধাতুটার নাম হচ্ছে লোহা। ঠিক আছে, হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে ব্যাকটেরিয়ার প্রজনন প্রক্রিয়া কিভাবে ঘটে? ব্যাকটেরিয়ার প্রজনন প্রক্রিয়া কিভাবে ঘটে? মাইটোসিস, বাইনারি ফিশন, ট্রান্সক্রিপশন, ফিউশন। ব্যাকটেরিয়ার প্রজনন প্রক্রিয়া কিভাবে ঘটে? ব্যাকটেরিয়া কিন্তু উল্লেখ্য, ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। ব্যাকটেরিয়ারা সাধারণত প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ এবং এরা হচ্ছে এককোষী। এরা এককোষী। তো এদের যেভাবে প্রজনন প্রক্রিয়া ঘটে সেটাকে আমরা বলবো বাইনারি ফিশন। ঠিক আছে, বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন। বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন। ঠিক আছে, তাহলে বাইনারি ফিশন হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি নূতন কোষে পরিণত হয় এবং এদের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, সেই ক্রোমোজোম দুটো ভাগে ভাগ হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন। নিউক্লিয়াসের ভিতরের কোন উপাদান তার গঠনগত এবং কার্যগত তথ্য বহন করে? নিউক্লিয়াসের মধ্যে কোন উপাদান তার গঠনগত এবং কার্যগত তথ্য বহন করে? বলো, ফটাফট একটা অ্যান্সার করো। আচ্ছা আচ্ছা, কয়েকটা কোশ্চেন বোধহয় রিপিট হয়ে গেছে। আগের দিন আমি করেছিলাম কয়েকটা কোশ্চেন, 3-4টে কোশ্চেন রিপিট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডিএনএ। উপাদানটি গঠনগত এবং কার্যগত তথ্য বহন করে, সেটা হচ্ছে আমাদের ডিএনএ। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন রিপিট হয়েছে, পরেরগুলো আর নেই। নেক্সট বলো, প্ল্যানেটারি মডেল অফ অ্যাটমের প্রবক্তা কে? এটা কত ছিল? 16 নাম্বার কোশ্চেন হবে। প্ল্যানেটারি মডেল অফ অ্যাটম এর প্রবক্তা কে? জন ডাল্টন, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর, জে জে থমসন। প্ল্যানেটারি মডেল অফ অ্যাটমের প্রবক্তা কে? প্ল্যানেটারি মডেল অফ অ্যাটম এর প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে আমাদের আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তার যে পরীক্ষা, সেই পরীক্ষার নাম কি? সেই পরীক্ষার নাম হচ্ছে সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা। সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা।
ঠিক আছে, রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন, এবং সেই পরীক্ষা থেকে তিনি বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে থাকবে ক্ষুদ্র ধনাত্মক নিউক্লিয়াস এবং ইলেকট্রন চারপাশের কক্ষপথে ঘুরবে যেভাবে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে। অর্থাৎ এখানে একটা ধনাত্মক চার্জের নিউক্লিয়াস থাকবে এবং তার চারপাশের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে সৌরজগতের মতো, তাই একে বলা হয় প্ল্যানেটরি মডেল অফ অ্যাটম। ঠিক আছে, তাহলে প্রবক্তা কে ছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড। ওকে, 17 নম্বর কোশ্চেন, কোন কোষাঙ্গাণু শক্তি উৎপন্ন করে? কোন কোষাঙ্গাণু শক্তি উৎপন্ন করে? নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। কোন কোষাঙ্গাণু শক্তি তৈরি করে? এটা আমরা মোটামুটি সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। মাইটোকন্ড্রিয়া হবে আমাদের সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর। ঠিক আছে, পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, কারণ এটা এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, যেটা কোষের শক্তির মূল উপাদান। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 18। কোন কণাটি সব থেকে ভারী? পরমাণুর মধ্যে কোন কণাটি সব থেকে ভারী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি ফোটন? পরমাণুর মধ্যে কোন কণাটি সব থেকে ভারী? এগুলো খুব সহজ কোশ্চেন। এগুলো খুব সহজ কোশ্চেন। এর জন্য আমাদের পরমাণুর যে 3টে উপপারমাণবিক কণা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের ভর সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, যেমন তোমার ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। নিউট্রন 1.675 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। ফোটনের মাস হচ্ছে 0। তো সব থেকে ভারী হচ্ছে নিউট্রন, আর ইলেকট্রন হচ্ছে সব থেকে হালকা, সব থেকে হালকা ইলেকট্রন। ঠিক আছে, মনে রাখবেন। আর আমরা এটাও জানি যে প্রোটন আর নিউট্রনের ভর খুব কাছাকাছি। একটা প্রোটন বা একটা নিউট্রন ইলেকট্রনের থেকে কিন্তু অনেক ভারী হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নাম্বার কোশ্চেন। পরিবাহীর মধ্যে বিদ্যুতের পরিমাণ নির্ধারিত হয় কিসের দ্বারা? বিদ্যুৎ, কারেন্টের পরিমাণ নির্ধারিত হয় কিসের দ্বারা? বলো, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বা রোধ। একটা পরিবাহীর রোধের মান যত বেশি হবে, প্রতিরোধ ক্ষমতা যত বেশি হবে, বিদ্যুতের গতি তত কম হবে, পরিমাণ তত কম হবে। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা ব্যাটারি নিয়েছি 100 ভোল্ট, আমরা এখানে আরো একটা ব্যাটারি নিয়েছি 100 ভোল্ট। এবার আমরা কি করছি? এখানে একটা রোধ যুক্ত করছি 100 ওহম।
আর এখানে একটা রোধ যুক্ত করছি 50 ওহম। তো এখানে কারেন্ট কত হবে? ভি সমান সমান আই আর। কারেন্ট মানে হচ্ছে ভি বাই আর। ভোল্টেজ ব্যাটারি 100 ভোল্ট, রোধ 100 ওহম, তাহলে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট কত? সেম ফর্মুলা, আই মানে ভি বাই আর। ভি মানে এখানে 100 ভোল্টের ব্যাটারি, সেম ব্যাটারি, শুধু রোধটা এখানে 50 ওহম, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কারেন্টের পরিমাণ বেশি হলো কেন? রোধ কম। তাহলে আমরা জানি যে বর্তনীর তড়িতের পরিমাণ কিসের দ্বারা নির্ধারিত হবে? যে বর্তনীর মধ্যে কতটা প্রতিরোধ রয়েছে। প্রতিরোধের একক হচ্ছে ওহম। যত বেশি প্রতিরোধ তত কম কারেন্ট। ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে রোধ সমানুপাতিক 1 বাই প্রবাহ, তড়িৎ প্রবাহের সাথে ব্যস্তানুপাতিক। যত বেশি হবে একটা, আর একটা তত কম হবে। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অবভিয়াসলি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি উপাদান লাগে সেগুলো একটু মনে রেখো। কি কি উপাদান লাগে? সূর্যালোক, জল এবং কার্বন ডাই অক্সাইড, এই তিনটি উপাদান লাগে। আর আভ্যন্তরীণ উপাদান কি লাগে? আভ্যন্তরীণ উপাদান তোমার যেটা লাগে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে আভ্যন্তরীণ উপাদান। এগুলোর মাধ্যমে গাছ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 21, কোন কণা বিদ্যুৎ পরিবহন করে? তড়িৎ পরিবহনের জন্য দায়ী কোন কণা? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ফোটন। কোন কণা বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী? কোন কণা বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী? সবসময় একটা বিষয় মনে রাখবে, প্রোটন বা নিউট্রন, এই প্রোটন বা নিউট্রন এরা পরমাণুর কেন্দ্রে আবদ্ধ থাকে। এরা পরমাণুর কেন্দ্রে কি থাকে? আবদ্ধ থাকে। এবং আবদ্ধ থাকে এর জন্যে এরা মুক্তভাবে প্রবাহিত হয় না। যেহেতু এরা পরমাণুর কেন্দ্রে থাকে তাই এরা মুক্তভাবে প্রবাহিত হতে পারে না। এরা তাহলে ইলেকট্রন যেটা, এটাই কিন্তু মুক্তভাবে প্রবাহিত হয়, আর এরাই বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। মনে থাকবে? তাহলে ইলেকট্রন হচ্ছে সেই কণা যা বিদ্যুৎ পরিবহন করে। যখন কোনো পরিবাহকের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয় তখন এটি বিদ্যুৎ সঞ্চালন ঘটায়। ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিদ্যুতের ধারা তৈরি করে। ঠিক আছে? সবসময় মনে রাখবে, প্রোটন বা নিউট্রন এরা কখনোই বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এরা পরমাণুর কেন্দ্রে থাকে। ঠিক আছে? আর ফোটন তো আলোর কণা, ঠিক আছে? পরিবহনের মধ্যে আলোর কণার সাথে বিদ্যুতের সরাসরি কোনো যোগ নেই। ঠিক আছে? এটা হচ্ছে আলোর কণা, লাইট পার্টিকেল। ওকে, কোশ্চেন নাম্বার 21। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 22। কোন প্রোটিন আমাদের রক্তে জমাট বাঁধতে সাহায্য করে? আমাদের রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কোন প্রোটিন? কোন প্রোটিন আমাদের রক্তে জমাট বাঁধতে সাহায্য করে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে?
সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন যে প্রোটিন, এটা ফাইব্রিনে রূপান্তরিত হয়। ফাইব্রিনোজেন ভেঙে ফাইব্রিনে রূপান্তরিত হয় এবং এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফাইব্রিনোজেন। ঠিক আছে, আঘাতের সময় এটা ফাইব্রিনে রূপান্তরিত হয়, রক্তকণিকাগুলিকে জালের মতো আবদ্ধ করে এবং রক্তপাত বন্ধ করে। অর্থাৎ আমাদের শরীরে কোথাও যদি এরকম কেটে যায় যেখান থেকে রক্ত বাইরে বেরোচ্ছে, ফাইব্রিনোজেন প্রোটিন এসে কি করে, এখানে এরকম ভাবে জালের মতো গঠন তৈরি করে। ঠিক আছে, এর ফলে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বাঁধে। তো অপশন সি হবে এখানে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 23, কোন ভিটামিন সঠিক হাড় গঠনে সাহায্য করে? কোন ভিটামিন সঠিক হাড় গঠনে সাহায্য করে? কোনটা হবে আমাদের সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। এটা আমরা প্রত্যেকে জানি, ভিটামিন ডি এটা ক্যালসিয়াম শোষণ করতে পারে এবং ক্যালসিয়াম শোষণের মাধ্যমে হাড়ের সঠিক গঠন ঘটাতে পারে। ক্যালসিয়ামের অভাবে কি হয়? হাড় দুর্বল হয়ে যায়, রিকেটস বা অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালেশিয়া এই রোগগুলো দেখা দিতে পারে। ঠিক আছে, এর প্রধান কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণ। ক্যালসিয়াম শোষণের ফলে হাড় মজবুত হয়। হাড় মজবুত হয়, ক্যালসিয়াম শোষণের ফলে হাড় মজবুত হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 24, পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট বলকে আমরা কি বলি? একটা পৃথিবী যখন ঘুরছে, পৃথিবীর ঘোরার ফলে যে বল সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? কেন্দ্রীয় বল, অভিকর্ষ বল, ক্যারিওলিসিস বল নাকি বৈদ্যুতিক বল? সঠিক উত্তর বলা হচ্ছে ক্যারিওলিস বল। এটা এক প্রকারের অপকেন্দ্র বল। এটা এক প্রকারের অপকেন্দ্র বল যেটাকে আমরা বলি অলিক, যেটাকে বলা হয় অলিক বা কাল্পনিক বল। অলিক বা কাল্পনিক বল, এই বল আমাদের কি করে? এই বল ঘূর্ণনজাত কোনো বস্তুর উপরে কাজ করে। ঠিক আছে, ঘূর্ণায়মান যে কোনো বস্তুর উপরে কাজ করে। পৃথিবীর ঘূর্ণনের কারণে চলন্ত বায়ু এবং সমুদ্রের স্রোত সোজা না গিয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে মোড় নেয়। ক্যারিওলিসিস বল বস্তুর গতির দিক পরিবর্তন করে, তবে বেগ বা শক্তির উপর সরাসরি কোনো প্রভাব ফেলে না। এই যে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন, বায়ু প্রবাহের দিক পরিবর্তন, এই যে পরিবর্তন এগুলো ঘটে ক্যারিওলিস বলের প্রভাবে। ঠিক আছে, এটা এক প্রকার ঘুরন্ত নির্দেশতন্ত্রের উপরে প্রযুক্ত বল। ওকে, কোশ্চেন নাম্বার 24 হলো। আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 25, অ্যালুমিনিয়ামকে তার আকরিক থেকে পৃথক করার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়ামকে তার আকরিক থেকে পৃথক করার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? ইলেকট্রোলাইসিস, গলন, পাতন, ক্রিস্টালাইজেশন। অ্যালুমিনিয়ামের আকরিক থেকে অ্যালুমিনিয়ামকে পৃথক করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়ামের একটা প্রধান আকরিকের নাম কি? বক্সাইট। অ্যালুমিনিয়ামের একটা প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। তো ধরো বক্সাইট, এটা হচ্ছে আকরিক, এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে চাই, তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে করব? সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যালুমিনিয়ামের বক্সাইট থেকে পৃথক করা হয়।
এই প্রক্রিয়ায় বিদ্যুৎ ব্যবহার করে অ্যালুমিনিয়াম আয়নকে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে রূপান্তরিত করা হয়। ঠিক আছে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে পৃথক করা হয় ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? ওকে, কোশ্চেন নাম্বার আমরা চলে আসছি 26। কোন কোষ বিভাজনের ফলে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায়? কোন কোষ বিভাজনের ফলে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায়? মাইটোসিস, মিওসিস, অ্যানাফেজ, মেটাফেজ? কোন কোষ বিভাজনের ফলে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায়? সঠিক উত্তর হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজনে কি ঘটে? 2n সংখ্যক ক্রোমোজোম প্রথম ধাপে যে কোষগুলো তৈরি করে তাতে ক্রোমোজোম 2n করে থাকে। এর পরের বারে যেগুলো তৈরি হয় অ্যাকচুয়ালি ফাইনালি 4টে কন্যা কোষ তৈরি হয় এখানে, এবং প্রত্যেকটা কোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পরবর্তীতে অন্যান্য ক্রোমোজোমের সঙ্গে ক্রসিং ওভারের ফলে নূতন নূতন বৈচিত্র্যের জীব তৈরি করে। তাহলে মিওসিস হচ্ছে কোষ বিভাজনের সেই প্রক্রিয়া যে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে, দুটো ধাপে বিভক্ত হয় এবং এর ফলে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয় যা জিনের পুনর্বিন্যাসের বৈচিত্র্য নিয়ে আসে। ঠিক আছে, মিওসিস এটা সাধারণত জনন কোষের মধ্যে ঘটে থাকে। কোশ্চেন নাম্বার 27। কোন তাপ পরিবহন প্রক্রিয়ার জন্য মাধ্যম প্রয়োজন হয় না? অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোন প্রক্রিয়ার মাধ্যমে তাপ কোনো মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে বিকিরণ, রেডিয়েশন। ঠিক আছে, পরিচলন কোথায় ঘটে? পরিচলন সাধারণত ঘটে তরল প্লাস গ্যাসে। পরিবহন কোথায় ঘটে? কঠিন মাধ্যমে। ঠিক আছে, একটা জিনিস অবশ্যই মনে রাখবে, পরিচলন ঘটার জন্য অভিকর্ষ বল প্রয়োজন। অভিকর্ষ বল প্রয়োজন। অভিকর্ষ বল ছাড়া পরিচলন ঘটতে পারে না। কঠিন মাধ্যমে পরিবহন ঘটে আর বিকিরণ শূন্য মাধ্যমে ঘটে। বিকিরণ হচ্ছে এমন একটি তাপ পরিবহনের প্রক্রিয়া যেটার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে পৃথিবীতে তাপ বিকিরণ প্রক্রিয়ায় আসে যেখানে তাপ তরঙ্গের আকারে প্রবাহিত হয়। এই যে তরঙ্গের আকারে আমি বললাম, এই তরঙ্গটা হচ্ছে অ্যাকচুয়ালি কি তরঙ্গ? তাপ তরঙ্গ। তাপ তরঙ্গের আরেকটা নাম কি? তাপ তরঙ্গের আরেকটা নাম হচ্ছে অবলোহিত তরঙ্গ। অবলোহিত তরঙ্গ, যার ইংরেজি নাম হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। ইনফ্রারেড ওয়েভ, অবলোহিত তরঙ্গ বা তাপ তরঙ্গ। এর মাধ্যমে এটা কি? এটা কিন্তু এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, মনে রাখবে এগুলো কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এর মাধ্যমে কিন্তু তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, নেক্সট কোনটি, এটা 27 ছিল, কোশ্চেন নাম্বার 28। কোনটি কোষের গঠন এবং সঞ্চালনের জন্য প্রধান উপাদান? কোষের গঠন এবং কাজ চালানোর প্রধান যে উপাদান সেটা কোনটি?
বা বলতে পারো একটা কোষের গঠনের প্রধান উপাদান কোনটি? তো সব সময় মনে রাখবে কোনো কোষের গঠনের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। প্রোটিন কোষের গঠনের প্রধান উপাদান। এটা এনজাইম, হরমোন বা অন্যান্য অণু তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, এনজাইম, হরমোন বা বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করতে সাহায্য করে। এটা হচ্ছে কোষের প্রধান গঠনগত উপাদান প্রোটিন। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 29, কোনটি অ্যাসিডের সংজ্ঞা হিসেবে ব্রনস্টেড-লাউরির মতে সঠিক? অ্যাসিডের সংখ্যা অনেকেই দিয়েছেন, যেমন আরহেনিয়াস, অ্যাসিডের সংজ্ঞা দিয়েছেন, আবার ব্রনস্টেড-লাউরি অ্যাসিডের সংজ্ঞা দিয়েছেন। তো আরহেনিয়াসের তত্ত্ব মতে অ্যাসিড মানে H+ আয়ন দান করবে, H+ আয়ন দান করবে। তো ব্রনস্টেড-লাউরির মতে কোনটা সঠিক? প্রোটন দাতা, ইলেকট্রন গ্রাহিতা, প্রোটন গ্রাহিতা, ইলেকট্রন দাতা। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে প্রোটন দাতা। ব্রনস্টেড-লাউরির তত্ত্ব অনুসারে অ্যাসিড হচ্ছে এমন পদার্থ যে প্রোটনকে প্রোটন দান করতে পারে। ঠিক আছে, প্রোটন দাতা। প্রোটন মানেই H+ আয়ন, কারণ একটা হাইড্রোজেন পরমাণুতে কি থাকে? হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন এবং তার চারিদিকে একটাই তোমার ইলেকট্রন থাকে। তো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে হাইড্রোজেন প্লাস হয়ে যাবে, ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে একটা সিঙ্গেল একটা প্রোটন পড়ে থাকে, আর কিছুই না। হাইড্রোজেন যদি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে H+ মানে অ্যাকচুয়ালি প্রোটন। তো ব্রনস্টেড-লাউরি বলছে প্রোটন হচ্ছে দান করতে পারে অ্যাসিড, আর ক্ষারক এরা প্রোটনকে গ্রহণ করে। ঠিক আছে, আর আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড H+ দান করে আর বেস OH- দান করে। আর ব্রনস্টেড-লাউরি বলছে প্রোটন H+ দান করে আর বেস H+ গ্রহণ করে, আর যেখানে আরহেনিয়াস বলছেন OH- ত্যাগ করে। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, একটু ভালো করে দেখবে এটা। ওকে, দাঁড়াও 1 মিনিট। কোনটি তাপের পরিবহন প্রক্রিয়া নয়? নিচের কোনটি তাপের পরিবহন প্রক্রিয়া নয়? পরিবহন, পরিবাহিতা বা পরিচলন বলতে পারো। পরিচলন বলতে পারো। কোনটি তাপীয় পরিবহন প্রক্রিয়া নয় বলো দেখি? এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে ড্রিফট বেগ, কারণ এগুলো সবই তাপ পরিবহন হয়। ড্রিফট বেগ অ্যাকচুয়ালি কি? ড্রিফট বেগ বা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি হচ্ছে, মনে রাখবে, কোনো পদার্থের মধ্যে ইলেকট্রনগুলি যে বেগে চলাচল করে
যে বেগে চলাচল করে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে একটা ধাতুর মধ্য দিয়ে ইলেকট্রনগুলি যে বেগে চলাচল করে তাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট বেগ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের বেগ বোঝাচ্ছে, আর এগুলো হচ্ছে তাপের পরিবহন বোঝাচ্ছে, প্রথম তিনটে। ওকে, তাহলে এটা কত ছিল? 29। এটা ছিল আমাদের 30তম কোশ্চেন। নেক্সট কোশ্চেন 31। নিচের কোনটি আমাদের দেহের প্রধান জৈব রাসায়নিক শক্তির উৎস? আমাদের দেহে যে আমরা শক্তি উৎপন্ন করি, এই শক্তির প্রধান উৎস কোনটি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ভিটামিন। আমাদের শরীরে শক্তির প্রধান উৎস কোনটি? আমাদের শরীরে শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। কেন? কারণ কার্বোহাইড্রেটই কিন্তু বিপাকীয় প্রক্রিয়ায় ভেঙে শক্তি তৈরি করে। আমরা যা প্রোটিন খাই, আমরা যেটা ফ্যাট খাই, সবই আলটিমেট কিন্তু কার্বোহাইড্রেটে রূপান্তরিত হয় এবং সেখান থেকে কিন্তু এনার্জি তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের দেহের প্রধান জৈব রাসায়নিক শক্তির যে উৎস সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 32। কোন তাপমাত্রায় জল সর্বোচ্চ ঘনত্বে থাকে? কোন তাপমাত্রায় জল সর্বোচ্চ ঘনত্বে থাকে, মানে জলের ঘনত্ব সব থেকে বেশি হয় কোন তাপমাত্রায়? এটাও খুব সহজ কোশ্চেন, কমন কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের অণুগুলোর মধ্যে বিশেষ বিন্যাস তৈরি হয়, ঘনত্ব সব থেকে বেশি হয়। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা বলতে পারি ঘনত্ব সর্বাধিক, ঘনত্ব সর্বাধিক, আয়তন সর্বনিম্ন। আয়তন সব থেকে কম হয়, ঘনত্ব সব থেকে বেশি হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এই ঘনত্বের ভ্যালু কত? ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি বা 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। জলের ঘনত্ব, ঠিক আছে, সব থেকে বেশি হয়, খেয়াল রাখবে। 32। নেক্সট আমরা চলে আসছি 33। কোন ভৌত প্রক্রিয়ার মাধ্যমে তরল থেকে গ্যাসে পরিবর্তন ঘটে? তরল থেকে গ্যাস কোন ভৌত প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? তরল থেকে গ্যাস কোন ভৌত প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? সঠিক উত্তর হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে, মনে রাখবে। বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে গ্যাসে রূপান্তরের প্রক্রিয়া, আর এর উল্টোটা হচ্ছে ঘনীভবন। তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে যে কঠিন, তরল আর গ্যাস, এটা অনেকবারই বলা হয়েছে। কঠিন থেকে যখন আমরা তরলে যাব সেটাকে আমরা বলবো গলন। তরল থেকে যখন আমরা গ্যাসে যাব সেটাকে আমরা বলবো বাষ্পীভবন, যেটা আমরা পড়লাম। গ্যাস থেকে যদি আমরা কঠিনে আসি সেটা হচ্ছে, তরলে আসি সেটা হচ্ছে ঘনীভবন। আর তরল থেকে যদি আমরা কঠিনে আসি সেটা হচ্ছে কঠিনীভবন। আর অনেক সময় কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাস, সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন, সেটাকে আমরা বলবো কি? ঊর্ধ্বপাতন। তো এই লিস্টটা একটু মনে রাখবে, ঠিক আছে। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে কঠিন, সমস্ত জায়গায় যে প্রক্রিয়া তার একটা আলাদা আলাদা নাম আছে।
তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বাষ্পীভবন। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাসে এই অবধি থাকবে। পরের দিন আমরা আবার নতুন ক্লাসের পরের ক্লাসে আমরা আবার আরও এমসিকিউ সলভ করব নতুন এবং তোমাদের নতুন তথ্য জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।